পুরো আমেরিকা জুড়ে নানান রকম ঘটনা নিয়ে একটা অস্থিরতা চলছে। তার মধ্যে আমরা যারা ইমিগ্রান্ট কমিউনিটি, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেকেই আতঙ্কিত বোধ করছেন। এই ইমিগ্রান্ট ভিসা শুধু নয়, পুরো আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমটাই একটা নতুন করে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। যদিও এগুলো ডোনাল্ড ট্রাম্প যেভাবে পরিবর্তন করতে চাচ্ছেন, যেভাবে সীমিত করে আনতে চাচ্ছেন, সেটি আইনগতভাবে সম্ভব নয়। কারণ হচ্ছে গিয়ে এটি আইনে পরিণত করতে হলে কংগ্রেসে যে পরিমাণ মেজরিটি দরকার, মানে 2/3 মেজরিটি দরকার, সেই 2/3 মেজরিটি ডোনাল্ড ট্রাম্পের পার্টি রিপাবলিকান পার্টির নেই, হাউসেও নেই, সেনেটেও নেই। ফলে তিনি আইনগতভাবে এটি পাশ করতে পারবেন না, কিন্তু তিনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন এবং সেটি দিচ্ছেন। ধারণা করা হচ্ছে এই বিষয়গুলি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। নিশ্চয়ই মামলা হবে, সু হবে, তারপরে একটি সুরাহায় হয়তো আসবে। এর মধ্যে অনেক ভোটের রাজনীতি আছে, যেটি আমরা একটু আলোচনাও করলাম। আগামী নভেম্বরে মিড টার্ম রয়েছে। আমি ঠিক জানি না যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে অ্যাপ্রুভাল রেটিং কত আছে। নিশ্চয়ই আমি এটি একটু সার্চ দিয়ে জেনে টেনে আপনাদেরকে পরে আরেকটি শো করব। ফলে সামগ্রিকভাবে এখন এই মুহূর্তে পুরো আমেরিকা জুড়ে নানান রকম ঘটনা নিয়ে একটা অস্থিরতা চলছে। তার মধ্যে আমরা যারা ইমিগ্রান্ট কমিউনিটি, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেকেই আতঙ্কিত বোধ করছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আতঙ্কিত বোধ করেন না। কারণ অশোক কে কর্মকার তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে এটি একটি অধিকার। আহ, আপনি যদি আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, মানে কোনো একটি সুবিধা পাওয়ার জন্য আপনি যদি যোগ্য হয়ে থাকেন আইনের দৃষ্টিতে, তাহলে এটি আপনার অধিকার, আপনি নিতে পারেন। যদি না আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন, ভুল তথ্য দিয়ে থাকেন। ফলে এর জন্য কাউকে শাস্তি দেয়া এবং পুরো কমিউনিটিকে শাস্তি দেয়া, এটি একটি বড় ধরনের অন্যায়, আনফেয়ার, যেটি অশোক কে কর্মকার বলেছেন। আমি আশা করি আপনাদেরকে পুরো বিষয়টি আমি স্পষ্ট করতে পেরেছি যে আগামী 21 তারিখ থেকে ইমিগ্রেশন সংক্রান্ত, মানে ধরেন যারাই গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসতে চান, খুব সহজ করে কথাটি বললাম, এই এই গ্রিন কার্ড নিয়ে আসার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সব ক্যাটাগরি এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে ভিসা, মানে ট্যুরিস্ট ভিসা, যেটিকে আমরা বলি এফ B1 B2, মানে আপনি যদি ভিজিট ভিসায় আসেন, এটি কিন্তু স্থগিত নয়। এটিকে সীমিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প আবার ওদিকে আপনার বন্ড দেওয়ার কথা বলেছেন, প্রায় $15,000 বা 18 লাখ টাকা, এটি বন্ড রেখে দেন তারা ভিজিট ভিসা পেতে পারেন। ফলে সব দিক থেকে ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের জন্য মানে পুরো বিষয়টি সীমিত করে আনতে চাইছেন। এটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, এটি তিনি আজকে যেটি ঘোষণা করেছেন সেটি 75টি দেশের জন্য, 75টি দেশের ইমিগ্রান্ট ভিসা স্থগিত করেছেন। আবারও আমি বলছি, আমার এখানে রেখেছি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ, এটি বন্ধ নয়, এটি স্থগিত করা হয়েছে। ঠিক আছে? ফলে এটি কিন্তু আবার আপনাদের নিশ্চয়ই মনে আছে, করোনার সময়ে অনেক কিছু স্থগিত ছিল, খুব স্লো প্রসেস ছিল, ঠিক এরকমই একটি। এটিকে পুরোপুরি বাতিল করার এখতিয়ার ডোনাল্ড ট্রাম্পের কিংবা তার সরকারের নেই। কারণ এটি আইনে পরিণত করতে হলে যে পরিমাণ মেজরিটি দরকার কংগ্রেসে, সেটি তাদের নেই। এই বিষয়টি হয়তো আদালতে চ্যালেঞ্জড হতে পারে এবং পুরো বিষয়টি একটা আন আমেরিকান। কারণ আমেরিকাকে বলা হয় যে আইনের দেশ, ল্যান্ড অফ ফ্রি, একেবারে স্বাধীন মানুষদের দেশ। সেইখানে এইভাবে করে চাপিয়ে দেয়া এবং আপনার আইনগত অধিকার, যেরকম একটি পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়েছে। আপনাকে কয়েকটি বাস্তবতা বলি। দেখুন, আপনি যখন অভিবাসী হন তখন আপনি শূন্য হাতে একটি দেশে আসেন। কেউ বাংলাদেশ থেকে আসার সময় সুটকেস ভরে টাকা নিয়ে আসে না। প্রত্যেকটি মানুষ যখন অভিবাসী হয় তখন একেবারে শূন্য থেকে নতুন করে শুরু করে। ওই সময়ে তার সোশ্যাল সেফটি নেটের দরকার আছে, তার অনেক রকম সাহায্য সহযোগিতার দরকার আছে। কারণ একটি নতুন দেশে বসবাস করার জন্য তার যা কিছু দরকার, সেই সাপোর্ট গুলো সরকারের তরফ থেকে থাকে বলেই মানুষ অভিবাসী হয়। আমেরিকায় একটি সময়ে অভিবাসীদেরকে
আমন্ত্রণ জানানো হতো অভিবাসীরা যেন এই দেশের প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য নানান রকম সুযোগ সুবিধা নিশ্চিত করা হতো, যাতে করে একটি মানুষ এই দেশে নতুন এসে তিনি যেন একেবারে অথৈ সাগরে না পড়েন। ফলে আমরা যারা ইমিগ্রান্ট কমিউনিটি, এই দেশটাই ইমিগ্রান্টদের দেশ। যেই শ্বেতাঙ্গ জনগোষ্ঠী বা সাদাদের কথা বলা হচ্ছে, তারাও কিন্তু ইমিগ্রান্ট, তারাও ইউরোপিয়ান সেটলার বলে পরিচিত ছিল। এখন তারা এই দেশটিকে তাদের নিজেদের বলে ক্লেম করছে, কিন্তু এই দেশটি তৈরি করেছে ইমিগ্রান্টরা। আমেরিকার যত কিছু সারা পৃথিবীতে একটা সিগনিফিকেন্ট কিংবা আইকনিক প্রতিটি জিনিস তৈরি করা ইমিগ্রান্টদের। ফলে যেই যেই অধিকারটিকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিংবা তার সরকার আলটিমেটলি গিয়ে সেটি আইনগতভাবে পারবেন না, কিন্তু তিনি এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারবেন, কিছু হয়রানি তৈরি করতে পারবেন। এবং যদি সত্যি সত্যি কেউ এই অপরাধগুলো করে থাকে, নিশ্চয়ই কেউ না কেউ কোথাও না কোথাও করেছে। যদি করে থাকে তাদেরকে হয়তো আইনের আওতায় আনবেন, সেটি নিঃসন্দেহে ভালো কথা। কারণ আপনার যদি কোনো একটি সুবিধা দরকার না থাকে, কিংবা আপনি যদি ওই সুবিধাটি গ্রহণ করার জন্য যোগ্য না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কোনো অবৈধ উপায়ে ওই সুবিধাটি পাওয়া অন্যায়, অপরাধ। এবং আপনার যদি প্রয়োজন না থেকে থাকে, আপনি যোগ্য হতে পারেন কিন্তু আপনার প্রয়োজন নাই, তারপরে যদি আপনি সেই সুবিধাটিকে নিজেকে লাভবান করার জন্য নিতে চান, এটি অনৈতিক। দুটির মধ্যে আমি 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 যে পার্থক্যটি বললাম, একটি আইনগত দিক, যে আপনি আইনিভাবে আইনের অপপ্রয়োগ করেছেন, মানে আপনি যোগ্য নয়, আপনি অসত্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওই সুবিধাটি পেয়েছেন, এটি আপনি আইনের চোখে অপরাধী। আরেকটি হচ্ছে আপনি যোগ্য, কিন্তু কিন্তু আপনার প্রয়োজন নেই, তবু আপনি ওই সুবিধাটি নিয়েছেন, এটি অনৈতিক। আমি আশা করি আমি আপনাদেরকে স্পষ্ট করতে পেরেছি। ফলে যারা অপরাধ, তাদের তো অবশ্যই দিন শেষে শাস্তি পাওয়াই উচিত, আমি নিশ্চিত আপনারা এর সঙ্গে একমত হবেন। কিন্তু হঠাৎ করে আপনি একটি বিষয় যদি চাপিয়ে দেন, তাহলে মানুষ তো দিশেহারা হয়ে যাবে, পুরো আমেরিকার সোশ্যাল স্ট্রাকচার ভেঙে পড়তে পারে। যেমন ধরেন, কথার কথা বলি, আমি ধরেন আমার মা বাবা কিংবা ভাই বোন, তাদেরকে আমি এই দেশে আনতে চাই, এটি একটি আইনি অধিকার। আর যে কোনো আমেরিকান তার স্বামী বা স্ত্রী, তার বাবা মা, তার ভাই বোনকে এই দেশে তিনি ইমিগ্রান্ট করে আনতে পারেন, এটি একজন আমেরিকানের আইনি অধিকার। ফলে আপনি এখন পাবলিক চার্জের নামে তার এই আইনি অধিকারটিকে বন্ধ করে দিবেন, এটি অন্যায়। আমি জানি, আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে বোঝাতে পারছি। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমেরিকার যেই সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আমেরিকানদের সংখ্যা 54%। এখন কেউ যদি তার জীবন ধারণ করতে না পারেন, তাহলে তিনি সরকারি সাহায্য তো নিতেই পারেন, এটি তারও একটি সোশ্যাল সেফটি নেট, তার একটি সুরক্ষার জন্য প্রয়োজন রয়েছে। এখন এই তথ্যটি বলে একটি কমিউনিটিকে হেয় প্রতিপন্ন করা, আমার মনে এটি একটা বৈষম্যমূলক কর্মকাণ্ড। ফলে ডোনাল্ড ট্রাম্প তার যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, মানে আগামী মধ্যবর্তী নির্বাচনে তার সমর্থন একটা বড় ব্যাপার, যেমন তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই গত নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন, সেগুলোকে বাস্তবায়ন করা, সবকিছু মিলিয়ে তিনি যে অভিবাসী বিরোধী একটি নিজের ক্যারেক্টার, নিজের ফিলসফি তৈরি করেছেন, সেগুলো বাস্তবায়নের জন্য অন্তত তিনি জানেন যে তিনি বাস্তবায়ন করতে পারবেন না, কিন্তু মানুষকে একটি ধারণা দেয়া যে আমি চেষ্টা করেছি, সরি, ফলে তিনি সেই কাজটি হয়তো এই মুহূর্তে করছেন, কিন্তু আমার বিশ্বাস এটি আইনিভাবে খুবই চ্যালেঞ্জের মুখে পড়বে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তো জানাবোই। সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলি যে দেখুন, অর্থনৈতিক অবস্থা সবার সমান থাকে না। আপনি যখন একটি দেশে শূন্য হাতে অভিবাসী হন, তখন আপনার যে সাহায্য সহযোগিতা প্রয়োজন, 10 বছর 15 বছর পরে তার সেটি
প্রয়োজন নাও হতে পারে বা হয় না। সাধারণত আমেরিকা এমন একটি দেশ, এখানে যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের কমিউনিটির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অনেক সৎ মানুষও আমি বলবো। কেউ যে ব্যতিক্রম নয়, অনেকেই যে ব্যতিক্রম নয় তা কিন্তু নয়। কিন্তু ইন জেনারেলি আমরা যারা আমেরিকায় বসবাস করি আমি বলবো অন্যান্য কমিউনিটির সঙ্গে তুলনা করলে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা কম। আপনি দেখবেন অন্যান্য কমিউনিটিতে তারা যখন তখন মারামারি করে, একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলে। আমাদের কমিউনিটিতে কিন্তু এরকম ঘটনা ঘটে না। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করি, এমনভাবে হেয় প্রতিপন্ন করি এবং এর মধ্য থেকে আমরা কখনো, কখনো একটা বিকৃত আনন্দ উপভোগ করি। নিজের কমিউনিটিকে যারা হেয় করে তারা আসলে মানুষ হিসেবে কেমন হতে পারে তা আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। ফলে আমার কমিউনিটির কোনো ব্যক্তির যদি কোনো আর্থিক সাহায্য বলেন, ফুড স্ট্যাম্প হোক কিংবা সরকারি যে কোনো সাহায্য প্রয়োজন হয়ে থাকে এবং সেই ব্যক্তিটি যদি সেই অধিকার গ্রহণ করে থাকেন, তার এই আইনি অধিকারটি তিনি প্রয়োগ করে থাকেন, ওই সুবিধাটি নিয়ে থাকেন, এটি তার অধিকার। তিনি তার সেখানে কোনো অন্যায় করেননি। আমি বিশ্বাস করি যারা এই যারা এরই মধ্যে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন নিজের প্রয়োজনে, নিশ্চয়ই আপনারা বুঝে শুনে সেটি করছেন এবং কখনোই নিজেদেরকে আপনারা হেয় প্রতিপন্ন মনে করবেন না। কারণ যার প্রয়োজন এবং যারা এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে তাদের কিন্তু পরিচয় জানানোর কোনো এখতিয়ার কোনো সরকারের কোনো প্রশাসনের কারো কিন্তু নেই। এটি তার ব্যক্তিগত গোপনীয়তা। ফলে প্রতিটি মানুষের ওই ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত থাকা যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে একটি কমিউনিটিকে হেয় করা যে যায় না, এটি একটা বৈষম্যপূর্ণ আচরণ, সেটিও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে পার্টিকুলারলি ধরে ধরে কমিউনিটি গুলোকে হেয় প্রতিপন্ন করা হয়, আমার মনে হয় এটি আরেক ধরনের বড় ধরনের বৈষম্য। ফলে আমেরিকায় যে অভিবাসীদের নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যেই বলবো যে তার যে রাজনীতির কৌশল, এতে হয়তো তার যেই সমর্থক গোষ্ঠী, তার যে বেস, তারা হয়তো খুব আনন্দিত ভোগ করতে আনন্দ পেতে পারেন। তারা হয়তো ভাবতে পারেন তারা তাদের মানে তারা তাদের এজেন্ডা গুলো তারা যা চেয়েছেন তা বাস্তবায়ন করতে পারছেন। কিন্তু ভুলে গেলে চলবে না এই দেশটি তৈরি করেছে ইমিগ্রান্টরা। এর আগেও ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রান্ট বিরোধী ভূমিকা নিয়ে কর্মকাণ্ড নিয়ে তিনি কিন্তু অসম্ভব রকম অজনপ্রিয় হয়েছেন। আপনারা জানেন 2020-তে তিনি প্রেসিডেন্সি হারিয়েছেন। ফলে এইবার মিড টার্মে তার অ্যাপ্রুভাল রেটিং কোথায় দাঁড়ায় সেটি একটি বড় বিষয় হয়ে দেখা যাবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন এবং নিজের অধিকার কর্তব্য সম্পর্কে যেমন সচেতন থাকবেন, তেমনি আমি আশা করব আপনারা যে যার মানে আইন মেনে চলবেন। আইনের কেউ কখনো ব্যতিক্রম করবেন না।